হাই অ্যান্ড হ্যালো মাইসেলফ অনিমান রয় অ্যান্ড ওয়েলকাম টু এয়ার ফিজিক্স। গত কিছুদিন হলো আমরা তড়িৎ দ্বিমেরু সম্পর্কে অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম। আজকে আমরা নতুন কিছু ছোট ছোট টপিক সম্পর্কে দেখব। সেগুলো কি? এক, ক্ষেত্র ভেক্টর সম্পর্কে দেখব। দুই, তড়িৎ ফ্লাক্স সম্পর্কে দেখব। তিন, ঘনকোণ সম্পর্কে দেখব। এগুলো কি? এগুলো আমাদেরকে জানতে হবে গাউসের উপপাদ্যকে জানার জন্য, বোঝার জন্য। গাউসের উপপাদ্য একটা ইম্পর্টেন্ট একটা উপপাদ্য যেটা আমাদেরকে জানতে হবে। তো সেই গাউসের উপপাদ্য জানার জন্য প্রি রিকুইজিটস হচ্ছে এই জিনিসগুলো, যেগুলো সম্পর্কে আজকে আমরা দেখব। ওকে, সো ছোট ছোট টপিক সবগুলো, টাইম নষ্ট না করে শুরু করা যাক। তো সবার প্রথমে ক্ষেত্র ভেক্টর কাকে বলে? তো ফিজিক্সের ভাষায় আমরা যে কোনো তলকে বা ক্ষেত্রফলকে ভেক্টর রূপে কি করতে পারি? প্রকাশ করতে পারি। কোনো তল বা কোনো ক্ষেত্রফল বলতে এটার দৈর্ঘ্য যদি a হয়, প্রস্থ যদি b হয়, তাহলে এটা ক্ষেত্রফল কত বলবো আমরা? এ বি, তাই না? তো ক্ষেত্রফল বলতে কি বোঝায়? এই মাঝের যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা একটা ভেক্টর রূপে প্রকাশ করতে পারি। ঠিক আছে? তো এরকম যদি কোনো বস্তু থাকে, তো এই বস্তুটার আমি এইটুকু একটা অংশ নিলাম, এটা একটা তল হলো, এটা একটা বস্তু, বস্তুটার উপরে একটা অংশ নিলাম, একটা ছোট্ট একটা অংশ নিলাম। এবার এই বস্তুটার এই গোটাটাই তো একটা তল, তাই না? তার মধ্যে আমি এই মাঝখানের এই ছোট জায়গাটুকু নিলাম। তো এই জায়গাটার যে ক্ষেত্র ভেক্টর হবে, সেই ক্ষেত্র ভেক্টরের দিক কোন দিকে হবে? ক্ষেত্র ভেক্টরের মান তো ক্ষেত্রফল হলো, ঠিক আছে? ক্ষেত্রফলের মান তো আমরা বের করতে পারি দৈর্ঘ্য ইনটু প্রস্থ করে, ঠিক? নরমাল ক্ষেত্রে। এবার এর ডাইরেকশন কি হবে? ভেক্টর বলতে কি বোঝায়? মান থাকবে, দিক থাকবে। তো এই ডাইরেকশন কি হবে? ডাইরেকশন হবে এই ক্ষেত্র বা এই তলটার সঙ্গে লম্ব হবে বাইরের দিকে, ঠিক? মানে এটাই যদি একটা তল হয়, এটা একটা তল ধরলাম, তাহলে এর ক্ষেত্র ভেক্টরের যে দিক হবে সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো? সেটাকে রিপ্রেজেন্ট করবো এইভাবে। এটা যদি এই বোর্ডটা যদি একটা ক্ষেত্র হয়, এটা একটা তল, তো এই বোর্ডটা একটা তল, এটা একটা ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল আছে। এই ক্ষেত্রফলেরটাকে আমরা একটা ভেক্টর রূপে প্রকাশ করতে পারি। তাহলে এটাকে ভেক্টর রূপে প্রকাশ করলে এর একটা মান থাকবে, একটা দিক থাকবে। মান তো এটার এই দৈর্ঘ্য ইনটু প্রস্থ গুণ করবো, বেড়ে যাবে। দিক কি হবে? দিক হবে এই তলটার সঙ্গে 90 ডিগ্রিতে যে বাইরের দিকে আসে যে লাইনটা, সেটাকে বলা হয় কি? এটার দিক, ক্ষেত্র ভেক্টরের দিক। এটা যদি তল হয় তাহলে সেটার দিক এরকম হবে। এবার ক্ষেত্রটা যদি এভাবে হয়, এরকম করে যদি ক্ষেত্র হয়, তাহলে তার দিক এরকম হবে বা এরকম হবে, এদিকে হবে নাহলে এদিকে হবে। কোনটার ক্ষেত্রে? এরকম ক্ষেত্রে। মানে তলটা যদি এটা হয়, সরি, তলটা যদি এটা হয়, ঠিক? তাহলে এটা ক্ষেত্র ভেক্টর কোন দিকে হবে? হয় উপরের দিকে হবে এরকম, আর নাহলে নিচের দিকে হবে এরকম, ঠিক? এবার এটা বোঝার সবচেয়ে ভালো একটা উপায় কি? যেটা হচ্ছে আমাদের স্যার শিখিয়েছিল, সেটা হচ্ছে এখানে ধরলাম অনেক কটা স্পাইক রাখা আছে, ঠিক আছে? স্পাইক মানে সুচ টাইপের জিনিস রাখা। এবার এর উপরে আমি যদি কোনো একটা তলকে, কোনো একটা পৃষ্ঠাকে, ঠিক আছে, কোনো একটা পৃষ্ঠা নিলাম, যেমন এটাকে নিলাম, ঠিক আছে? এবার এটাকে যদি আমি এইভাবে দেই, তাহলে এর মধ্যে কতগুলো এই সব কটা সুচ ঢুকে যাবে, ঠিক না? ভেদ করে চলে যাবে। এবার এটাকে যদি আমি এইভাবে নেই, এইভাবে নেই বা এইভাবে নেই, তাহলে পরে কটা ঢুকবে? অল্প ঢুকবে, কারণ এখানে যে ক্ষেত্রফলটা এটা কম, তাই না? এখানে ক্ষেত্রফল কম, এই বরাবর যে কটা থাকবে সে কটাই একে ভেদ করবে। পাশের গুলোতে এদিকে আর এই পাশে চলে যাবে, পাশের গুলোতে এদিকে আর এই পাশে চলে যাবে, তাই না? তাহলে কি হবে? তাহলে পরে আমরা এটা বলতে পারি যে ক্ষেত্রফলটাকে, তলটাকে আমরা কিভাবে এর উপরে ফেলছি তার উপরে নির্ভর করবে যে কয়টা স্পাইক এর মধ্যে যে ভেদ করবে। এভাবে দিলে সবকটা করবে, এভাবে করলে কম করবে, তাই না? তো এর থেকে কি বোঝা যায়? যে ক্ষেত্রফলটার একটা দিক নির্ভর করে, ঠিক? তার মানে এটা কি একটা ভেক্টর রাশি, কারণ যে রাশির ক্ষেত্রে মান থাকে আর দিক থাকে সেটাকে ভেক্টর রাশি বলা হয়। আর তার মানে কি তলটা কি একটা ভেক্টর রাশি যার একটা দিক থাকে। দিক কি হয়? এই তলের সঙ্গে 90 ডিগ্রি ভাবে বাইরের দিকে থাকে, ঠিক? আচ্ছা, এবার এই গোটা যে বস্তুটা আমি নিলাম, এই বস্তুটার ক্ষেত্রফল আমি ধরলাম এস, তলটাকে। তাহলে এই ছোট্ট এইটার ক্ষেত্রফল মানে তলটাকে আমি ধরলাম ডিএস, ছোট পরিমাণ ডিএস। তাহলে এর ক্ষেত্র ভেক্টর কোন দিকে হবে? বাইরের দিকে হবে।
সেটা হবে ডিএস, তার মাথায় ভেক্টরের চিহ্ন, তাই না? এটা কি হবে? এটা হবে ক্ষেত্র ভেক্টর। তো ক্ষেত্র ভেক্টর বেসিক্যালি এটাই, যে একটা তলকে আমরা কিভাবে একটা ভেক্টর রূপে প্রকাশ করতে পারি। ঠিক, তার দিক কোন দিকে হবে? তার দিক হবে 90 ডিগ্রি হবে বাইরের দিকে। ঠিক আছে, এটা কি হলো? এটা হলো ক্ষেত্র ভেক্টরের ডেফিনেশন। ঠিক আছে, তলটাকে যদি এইভাবে দেওয়া যায় তাহলে এইভাবে পড়বে, আর যদি তলটাকে এইভাবে দেওয়া যায় তাহলে কম পড়বে। এটাই বেস, এটাই জিনিস। ওকে, তো এই জিনিস সম্পর্কে বোঝা গেল। এর একটা ছবি তুলে নিই, যদিও এটা তেমন কোনো ইম্পর্টেন্ট ছবি না, তবে তাও। আচ্ছা, এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে তড়িৎ ফ্লাক্স। এর থেকে একটু বেশি কমপ্লিকেটেড, একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি কোনো একটা বস্তু নিব, ঠিক, এবার এই বস্তুটা ধরলাম একটা কি আছে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্ষেত্র প্রাবল্য আছে, তার মধ্যে এই বস্তুটাকে রাখা। আগের দিন যেমন রেখেছিলাম টর্কের সময়, তো এটার ক্ষেত্র প্রাবল্য ধরলাম ই পরিমাণ, তাহলে এই বরাবর বলরেখা যাবে, তাই না? অনেক কটা বলরেখা যাবে, তার মধ্যে এই কটা বলরেখা আমি ড্র করলাম যার মধ্যে বস্তুটা রাখা। ওকে, এবার এই বস্তুটার, এই যে কালো রঙের বস্তুটা, এটার ক্ষেত্র বা তল আমি ধরে নিলাম এস। এর মধ্যে আমি একটা ছোট্ট একটা তল নিলাম, সেটা হচ্ছে ডিএস। এর যে ক্ষেত্র ভেক্টর হবে সেটা হবে বাইরের দিকে। ঠিক, এইবার তড়িৎ ফ্লাক্স কাকে বলে? এই যে আমি তলটা নিলাম, ছোট তলটা, এই তলটার মধ্যে দিয়ে লম্বভাবে কটা বলরেখা পাস করে। কি পাস করে? বলরেখা। এই যে বলরেখা যাচ্ছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তো এই তলটার মধ্যে দিয়ে লম্বভাবে কটা বলরেখা পাস করে, সেটাকে কি বলা হয়? সেটাকেই বলা হয় এই তলটার তড়িৎ ফ্লাক্স। কি বলা হয়? এই তলটার তড়িৎ ফ্লাক্স। তাহলে কি বলা যাবে? কোন তলের মধ্যে দিয়ে যে কটি বলরেখা কি লম্বভাবে পাস করে বা ছেদ করে বা ভেদ করে, সেটাকে কি বলা হয়? সেই সংখ্যাকে বলা হয় হচ্ছে ওই তলটার তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, তড়িৎ ফ্লাক্স তো এটুকুই, এর চেয়ে বেশি আর কিছু না। তড়িৎ ফ্লাক্সকে আমরা রিপ্রেজেন্ট করি এই চিহ্ন দিয়ে। তড়িৎ ফ্লাক্সকে আমরা রিপ্রেজেন্ট করি এই চিহ্ন দিয়ে। ঠিক আছে, এবার এর একটা ছোট্ট ক্যালকুলেশন থাকে, সেই ক্যালকুলেশন সম্পর্কে আমরা দেখব। তো এই পাশটা মুছে দিই। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এই তলটার লম্ব কোনটা? লম্ব হবে কোনটা আছে? এই ডিএস। ঠিক, আর আমি ডেফিনেশন কি বললাম? লম্ব হবে যে কটা বলরেখা যাবে। তাহলে এই বলরেখাগুলো যে যাচ্ছে নীল কালার, এগুলো লম্ব ভাবে যাচ্ছে না, তাই না? তো ধরলাম এই যে ভেক্টরটা, ক্ষেত্র ভেক্টর, আর এই বলরেখার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলে আছে। তাহলে এই ইটার, এই থিটা বরাবর যে কম্পোনেন্ট হবে সেটা কি হবে? ই কস থিটা, তাই না? ই কস থিটা। তাহলে ডিএস এর মধ্যে দিয়ে, ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটা যায়? ই কস থিটা পরিমাণ যায়, তাই না? তাহলে টোটাল এস এর মধ্যে দিয়ে কত যাবে? টোটাল এস এর মধ্যে দিয়ে বের করতে হলে আমাদের করতে হবে ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটা একক নিয়মে হবে না, এটা হবে ইন্টিগ্রেশনে। ইন্টিগ্রেশন মানে কি? ছোট ছোট এরকম জিনিস নিয়ে সেটাকে আমরা যোগ করব, যোগ করে বড় জিনিসটার আমরা হিসাব বের করব। তো আমাদেরকে বের করতে হবে ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ফাই মানে তড়িৎ ফ্লাক্স কত হবে? তড়িৎ ফ্লাক্স হবে ইন্টিগ্রেশন টোটাল কার উপরে? এস এর উপরে, কারণ গোটা ক্ষেত্রটা কি, গোটা তলটা কি? এস পরিমাণ, তাই না? তো এস এর উপরে হবে ই cos থিটা ইনটু ডিএস। ই cos থিটা ইনটু ডিএস পরিমাণ। ঠিক, তো এটা কি? এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ টোটাল কার? এই গোটা তলটার উপরে। এই গোটা তলটার মধ্যে দিয়ে যে কটা তড়িৎ বলরেখা যায় তার পরিমাণ কত? তড়িৎ ফ্লাক্স দিয়ে তড়িৎ ফ্লাক্স দিয়ে আমরা প্রকাশ করি বা রিপ্রেজেন্ট করি, সেটা পরিমাণ কত? ইন্টিগ্রেশন এস এর উপরে ই cos থিটা ইনটু ডিএস। ওকে, ই cos থিটা ইনটু ডিএস। এইবার কেস থাকে, কেস 1 কি? যদি থিটার মান 90 ডিগ্রি হয়,
যদি থিটার মান 90 ডিগ্রি হয় তাহলে cos থিটা কি হবে, cos থিটা কি হবে, cos পাই বাই 2 0 হয়ে যাবে, তাই না? তাহলে ফাই এর মান কত হবে, মানে তড়িৎ ফ্লাক্সের মান 0 হয়ে যাবে, কারণ cos 0 এর মান 0, তাহলে এখানে যদি 0 হয় তাহলে টোটালটা 0, 0 ইন্টিগ্রেশন 0 হয়। তাহলে কেস 1 থিটার মান যদি 90 ডিগ্রি হয়, মানে এই কথাটার মানে কি, এই কথাটার মানে এটা হচ্ছে তল, যেই তলের ক্ষেত্র ভেক্টর এদিকে যাচ্ছে আর তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি যাচ্ছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি যাচ্ছে, তড়িৎ বলরেখাগুলো, মানে তড়িৎ প্রাবল্য। তাহলে এদের দুজনের মাঝে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে সেই ক্ষেত্রে এই তলটার মধ্যে দিয়ে যে কটা কি যাবে, বলরেখা যাবে, সেটার সংখ্যা 0 হবে। সেই ক্ষেত্রে ফ্লাক্স কি হবে, ফ্লাক্সও 0 হবে, কারণ এটা যদি তল হয়, এটা যদি তল হয়, এই তলের এই হাতটা আমার তল, ঠিক আছে, এই তলের যে ক্ষেত্র ভেক্টর হবে সেটা এই বরাবর হবে বাইরের দিকে, এই বরাবর বাইরের দিকে হবে। এবার এর সাথে যদি 90 ডিগ্রি ভাবে, 90 ডিগ্রি ভাবে যদি বলরেখাগুলো যায়, তাহলে এর মধ্যে থেকে কোনো বলরেখা যাচ্ছে, কোনো বলরেখা যাচ্ছে না, ঠিক? এটা কি ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন। এইভাবে যদি তলটা থাকে, এটা কি হবে, এই বরাবর কি হবে, এই বরাবর হবে ক্ষেত্র ভেক্টর। যদি এইভাবে তলটা থাকে, যদি এইভাবে তলটা থাকে, ঠিক এরকম, তাহলে এটার ক্ষেত্র ভেক্টর উপরের দিকে, এর 90 ডিগ্রি মানে এভাবে যাচ্ছে, ঠিক এইভাবে যাচ্ছে। এইভাবে যাওয়া মানে তো কোনো বলরেখা এর মধ্যে দিয়ে যাচ্ছে না, তাই না? এর মধ্যে যেতে হলে তলটাকে এরকম হতে হবে, তাহলে তো এর মধ্যে দিয়ে যাবে, ঠিক? তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তড়িৎ ফ্লাক্স 0 হবে। তো কেস 2 হয়তো আশা করি বুঝে গেছে অলরেডি কি হবে। কেস 2 হবে কি, যখন থিটার মান 0 হবে, তো সেই ক্ষেত্রে cos 0 এর মান কত হবে, cos 0 এর মান কি হবে, 1 হবে। সেই ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কত হবে, E, তড়িৎ ফ্লাক্সের মান হবে E ইনটু S টোটাল, ঠিক? তো দুটো কেস, যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে তড়িৎ ফ্লাক্স 0 হবে, যদি 0 ডিগ্রিতে থাকে মানে যেদিকে ক্ষেত্র ভেক্টর যাচ্ছে সেই দিক দিয়েই কি যাচ্ছে, বলরেখাগুলো যাচ্ছে, তাহলে কি ম্যাক্সিমাম পরিমাণ, যেমন দেখালাম তলটা যদি এটা হয় তাহলে এটার কি হবে, এটার যে ক্ষেত্র ভেক্টর হবে সেটা এইভাবে যাবে। এবার এর সমান্তরালে যদি যায় এরকম করে বা এরকম করে, এরকম করে যদি যায় তাহলে সবকটা বলরেখা এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে টোটাল ফ্লাক্স কি হবে, E ইনটু S, ঠিক? টোটাল ক্ষেত্র ইনটু টোটাল বলরেখা। একক ক্ষেত্রের মধ্যে দিয়ে যদি ই পরিমাণ যায় তাহলে এস ক্ষেত্রের মধ্যে দিয়ে কত যাবে, ইএস, ঠিক? এটা কি তড়িৎ ফ্লাক্সের ইকুয়েশন। আশা করি বোঝা গেল তড়িৎ ফ্লাক্স সম্পর্কেও, সিম্পল জিনিস, রাইট? ছবি তুলে নেই। এবার কি থাকে, তড়িৎ ফ্লাক্স দু রকমের হয়, একটা ধনাত্মক হয়, একটা ঋণাত্মক হয়, ঠিক আছে? তো ছবি ড্র করি। কি বললাম, ফ্লাক্স দু রকমের হতে পারে, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক, ঠিক আছে? এবার ধনাত্মক ঋণাত্মক কিভাবে বোঝা যায়, এটা ধরলাম আমি বস্তুটা ছিল, ঠিক আছে, এর মধ্যে আমি একটা ছোট্ট ক্ষেত্র নিলাম ডিএস পরিমাণ। এবার এর মধ্যে দিয়ে যদি বলরেখা বাইরের দিকে যায়, ঠিক আছে, তাহলে সেটা কি হবে, পজিটিভ হবে। যদি বলরেখা ভিতরের দিকে যায় তাহলে সেটা কি হবে, সেটা নেগেটিভ হবে, মানে ঋণাত্মক হবে। যদি বলরেখা ওই তলকে ভেদ করে বাইরের দিকে যায়, বহির্মুখী হয়, তাহলে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে ধনাত্মক। আর যদি সেটা অন্তর্মুখী হয়, মানে ভিতরের দিকে যদি ঢোকে, তাহলে সেটাকে কি বলা হবে, ঋণাত্মক ফ্লাক্স বলা হবে, ঠিক আছে? সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে হচ্ছে ঋণাত্মক ফ্লাক্স। এবার এটার একক থাকে, এটার মাত্রা থাকে। একক কি, এসআই তে এটার একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম, ঠিক আছে? নিউটন মিটার স্কয়ার পার কুলম, এটাই হয়। আর এর মাত্রা কি হয়, এর মাত্রা হয় হচ্ছে m l3 t টু দি পাওয়ার -3 i টু দি পাওয়ার -1। এটা মাত্রা। মাত্রা কাকে বলে, ক্লাস 11 এর কনসেপ্ট, প্রাথমিক রাশির সাথে যে লব্ধ এককগুলো আছে তাদের মধ্যে সম্পর্ক বোঝাতে কি ইউজ হয়, মাত্রা ইউজ হয়, ঠিক আছে? আর একক কি করতে ইউজ হয়, একক ইউজ হয় পরিমাণকে বোঝাতে। তো এসআই ইউনিট কি, নিউটন মিটার স্কয়ার পার কুলম, এটা সেমই না, এটা কুলম, ওকে? আর মাত্রা কি, m l টু দি পাওয়ার 3 t টু দি পাওয়ার -3 i টু দি পাওয়ার -1, ওকে? তো এটা কি হলো, এটা হলো তড়িৎ ফ্লাক্স। আশা করি বোঝা গেল। এটা ছবি তুলে নেই, তারপরে আমরা আসবো আজকের
লাস্ট টপিকে, সেটা কি ঘনকোণ। ঘনকোণ আরো সিম্পল একটা টপিক। কোণ সম্পর্কে তো আমরা সবাই জানি। এবার ঘনকোণ কাকে বলে, সেই কোণটাকে যদি আমরা 3D তে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, কোণ কাকে বলে? এটা একটা কোণ হলো, তো এটা একটা কোণ হলো। এইবার এই যে সরল রেখাটা ছিল বা বক্র রেখাটা ছিল, এই যে রেখাটা, এটাকে যদি আমি একটা তল তৈরি করে ফেলি, মানে এটাকে যদি আমি 3D তে রিপ্রেজেন্ট করি, এটা কি 2D না? এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। এটা যদি আমি একটা উচ্চতা নিয়ে চলে আসি, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা 3D তে কনভার্ট হয়ে যাবে। তাহলে কি বলে, এটা একটা ধরলাম তল, ঠিক আছে, এই তলটা কোন একটা বিন্দুর উপরে যে অ্যাঙ্গেল তৈরি করবে, সেটাকে কি বলে, সেটাকে বলে হচ্ছে ঘনকোণ। সেটাকে রিপ্রেজেন্ট করে এই চিহ্ন দিয়ে, ঠিক আছে। এই চিহ্নটা কিসের ক্ষেত্রে ইউজ হয়? এই চিহ্নটা আমরা কি বলে, রোধের ক্ষেত্রে ইউজ করি, ওহম বলে এটাকে, ঠিক। তো এটা কি ঘনকোণের চিহ্ন। ঘনকোণকে আমরা একক কি, ঘনকোণের আমাদের একক হয় হচ্ছে স্টেরিডিয়ান। এই কোণ, ঠিক আছে, এই কোণের একক কি, এই কোণের একক হচ্ছে রেডিয়ান, তাই না? ওরকমই ঘনকোণের একক হচ্ছে স্টেরিডিয়ান। কি একক? স্টেরিডিয়ান, ঠিক আছে। তো বেসিক্যালি ব্যাপারটা কি, কোণ তো 2D তে হয়, একটা রেখা গেল, সেই রেখা একটা কোণের একটা বিন্দুর উপরে, এটা ধরলাম এ বিন্দু, ঠিক আছে, এ বিন্দুর উপরে এই বিসি বা সিবি, এই রেখাটা যে কোণ তৈরি করে, মানে যে একই ব্যাপার, যে কোণ তৈরি করে সেটাকে কোণ বলে, ঠিক, সেটাকে 2D কোণ বলে। ওরকমই এই তলটা, এই যে তলটা আছে, ধরলাম এটা এস তল, ঠিক আছে, এই এস তলটা এই এর উপরে যে কোণ তৈরি করবে, যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, সেটাকে কি বলা হয়, ঘনকোণ। এবার এটা যেহেতু তল, তো এটার এই পয়েন্ট দিয়েও কি আসছে, লাইনটা আসবে, তাই না, কোণের, আবার এই পয়েন্ট থেকেও আসবে। তো কি হবে, একটা 3D রিপ্রেজেন্টেশন তৈরি হবে। 3D কোণটা হবে কি হবে, 3D গোল কোণ হবে, এরকম, নট এরকম এরকম, এরকম কোণ হবে, ঠিক আছে। সেটাকে কি বলে, সেটাকেই বলে হচ্ছে ঘনকোণ। সেটাকে কি বলে, সেটাকেই বলে হচ্ছে ঘনকোণ। এবার এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ এগুলো আমাদের দরকার পড়বে গাউসের উপপাদ্য বোঝার জন্য, জানার জন্য, ঠিক আছে। তো কি কি জিনিস দেখলাম আমরা দেখলাম ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টর কাকে বলে? ক্ষেত্র ভেক্টর বলে হচ্ছে কোন তলের কে আমরা যে ভেক্টর রূপে প্রকাশ করতে পারি, সেই ক্ষেত্রে তার দিক কোনটা হবে, সেটা হবে তার সঙ্গে লম্ব হবে বাইরের দিকে। 2 নম্বরে আমরা দেখলাম তড়িৎ ফ্লাক্স সম্পর্কে। কোন একটা তলের মধ্যে দিয়ে যে কটা বলরেখা লম্বভাবে পাস করে, সেটাকে কি বলা হয়, ওই তলের ফ্লাক্স বলে, তড়িৎ ফ্লাক্স, ঠিক। তারপর 3 নম্বর আমরা দেখলাম ঘনকোণ সম্পর্কে। আচ্ছা, আরেকটা জিনিস, কোণ কি হয়, মাত্রাহীন রাশি হয়, তাই না। এটা কি ছিল, কোণ ছিল, কোণ হয় হচ্ছে মাত্রাহীন। তেমনি ঘনকোণ কি হয়, ঘনকোণ হয় হচ্ছে সরি, একক তো থাকবে, ঘনকোণ হয় হচ্ছে মাত্রাহীন। ঘনকোণ কি হয়, মাত্রাহীন হয়, ঠিক আছে। এটা একটা মনে রাখার জিনিস, ঘনকোণ কি হয়, মাত্রাহীন হয়। তো এই হলো বেসিক্যালি আজকের ছোট ছোট 3টে টপিক। ওকে, আশা করি এই জিনিসটা সম্পর্কে বোঝা গেল, রাইট। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় ব্যাক করে দেখতে পারো, ঠিক আছে। আর তার সাথে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কারণ আজকে আমরা এখানে কনক্লুড করবো আজকের ক্লাস। এরপরের দিন আমরা গাউসের উপপাদ্য সম্পর্কে দেখবো। ওকে, সো ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশন। ওকে, টাটা।